ইতিহাসের আদ্যপান্ত চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। দশম শ্রেণীর টেস্ট পেপার সমাধানের যে পর্ব আমরা শুরু করেছিলাম, আজ তার চতুর্থ পর্ব। শুরু করা যাক পেজ 145। প্রথম প্রশ্ন: সাম্প্রতিককালে ইতিহাস চর্চার ক্ষেত্রে যে পরিবর্তন এসছে তা হলো অপশান সি, বিজ্ঞানসম্মত। 2 নম্বর প্রশ্ন: এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচয়িতাকে? গ্রন্থটি রচয়িতা হলেন প্রফুল্লচন্দ্র রায়। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা। তো জগদীশচন্দ্র বসুর গ্রন্থটার নাম ছিল অব্যক্ত। মহেন্দ্রলাল সরকার, তিনি বিখ্যাত কেন? মহেন্দ্রলাল সরকার ভারতবর্ষীয় বিজ্ঞান সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন। 1876 খ্রিস্টাব্দে তিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন। তিন আইন কবে পাশ হয়েছিল? 1872 খ্রিস্টাব্দে তিন আইন পাশ হয়েছিল। এই তিন আইন বলতে কি বোঝাচ্ছে? তিন আইন 1872 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্ম সমাজের যে একটি সংগঠন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রচেষ্টার ফলে তিন আইন পাশ হয়। এই তিন আইনের ফলে বাল্যবিবাহ এবং বহুবিবাহ নিষিদ্ধ করা হয়েছিল এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ করা হয়েছিল। 1876 খ্রিস্টাব্দে আমরা সবাই জানি, 1876 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় অরণ্য আইন পাশ হয়েছিল। প্রথম অরণ্য আইন পাশ হয়েছিল 1865 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় অরণ্য আইন 1878 খ্রিস্টাব্দে পাশ হয়েছিল। এই দ্বিতীয় অরণ্য আইনকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছিল। তোমরা এগুলো একটু খেয়াল রেখো। ইন্ডিগো ডিস্ট্রিক্ট বিভাগটি যে পত্রিকাতে অন্তর্ভুক্ত হয়েছিল সেটি হলো, উত্তর হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা 1853 খ্রিস্টাব্দে একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়েছিল এবং প্রথমে গিরিশচন্দ্র ঘোষ এবং তারপর হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন এবং তারা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতে সামাজিক বিভিন্ন সমস্যাগুলো, বিশেষত মহিলাদের সমস্যাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছিল। বেঙ্গল গেজেট আমরা জানি 1780 খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। জেমস অগাস্টাস হিকি এই বেঙ্গল গেজেট প্রকাশ করেছিলেন এবং এটিও একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ছিল। হুগলির ইমামবাড়া প্রতিষ্ঠা করেছিলেন কে? 5 নম্বর প্রশ্ন, উত্তর হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন। এই হাজী মোহাম্মদ মহসিন আমরা 2 নম্বরের একটি টিকা হিসেবে খেয়াল রাখব। হুগলির ইমামবাড়া তিনি প্রতিষ্ঠা করছেন। বাকি অপশনগুলো মির নিসার আলি বা তিতুমির আমরা জানি। বাংলাতে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব ছিল, ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এই মির নিসার আলি বা তিতুমির এবং তিনি বারাসাত বসিরহাট এর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা করেছিলেন এবং নিজেকে বাদশাহ ঘোষণা করে মঈনুদ্দিনকে প্রধানমন্ত্রী এবং গোলাম মাসুমকে সেনাপতি ঘোষণা করে তিনি বারাসাত বিদ্রোহ শুরু হচ্ছে তার ব্রিটিশদের সাথে। 1831 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিংকের একটি সেনাবাহিনীর সাথে তিতুর যুদ্ধ হচ্ছে এবং তিনি প্রাণ দিচ্ছেন। এই তিতুমিরের প্রধানমন্ত্রী ছিলেন মঈনুদ্দিন এবং গোলাম মাসুম ছিল সেনাপতি। এটিও আমরা খেয়াল রাখব। মজনু শাহ, মুসা শাহ এরা সবাই সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের নেতা ছিলেন। সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ হলো ভারতবর্ষের বা বিশেষত বাংলার ক্ষেত্রে প্রথম ব্রিটিশ বিরোধী কৃষক বিদ্রোহ এবং স্যার সৈয়দ আহমদ তিনি ওয়াহাবি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন এবং বালাকোটের যুদ্ধে তিনিও প্রাণ হারাচ্ছেন। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, মেদিনীপুর জেলার জঙ্গলমহল যে বিদ্রোহের কেন্দ্র ছিল সেটি হলো অপশান গ, চুয়ার বিদ্রোহ। এই চুয়ার বিদ্রোহ মূলত বেশ কয়েকটি পর্যায়ে সংগঠিত হয়েছিল। প্রথম পর্যায়ে চুয়ার বিদ্রোহ হয়েছিল 1767 থেকে বা 1768-69 খ্রিস্টাব্দে চুয়ার বিদ্রোহ হয়েছিল এবং দ্বিতীয় পর্যায়ে চুয়ার বিদ্রোহ সংগঠিত হয়েছিল
98 এবং 99 খ্রিস্টাব্দে। তো মধ্যবর্তী পর্যায়ে 1771 খ্রিস্টাব্দে ধাতকার শ্যামগঞ্জ নামে আরও একজন তিনি চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, এগুলো আমরা খেয়াল রাখবো। তো এই বিদ্রোহের পরবর্তীকালে 1800 খ্রিস্টাব্দে জঙ্গলমহল এলাকা চুয়ারদের জন্য আলাদা করে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। কোল বিদ্রোহ 1831-32 খ্রিস্টাব্দে হয়েছিল, সাঁওতাল বিদ্রোহ 1855-56 খ্রিস্টাব্দে হয়েছিল এবং মালাবারে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল বেশ কয়েকটি পর্যায়ে। 1921 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ মোপলা বিদ্রোহটি সংগঠিত হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় কোল বিদ্রোহ। কোল বিদ্রোহের পরে 1831-32 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ হলো এবং তারপর 1834 খ্রিস্টাব্দে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কোল বিদ্রোহের জন্য আলাদা একটা এলাকা গঠন করা হয়েছিল। মহারানীর ঘোষণাপত্রে অনুযায়ী 1858 খ্রিস্টাব্দে ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন কে? রাজপ্রতিনিধি হচ্ছেন লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় বা রাজপ্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিংয়ের সময় মহাবিদ্রোহ হয়েছিল এবং তিনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। লর্ড মাউন্টব্যাটেন তিনি পরাধীন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। লর্ড বেন্টিং বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং 1833 খ্রিস্টাব্দে সনদ আইন অনুযায়ী। দ্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1843 খ্রিস্টাব্দে দ্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা এবং 1838 খ্রিস্টাব্দে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসটি রচিত হয়েছে? গোরা উপন্যাসটি রচিত হয়েছে হিন্দু ধর্মের পুনরুজ্জীবনবাদের পটভূমিকাতে। অপশান ক। গোরা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস ছিল গোরা উপন্যাস। তো এই গোরা উপন্যাসের প্রধান চরিত্র ছিল গৌরমোহন বা গোরা। 1907 থেকে 9 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল এবং প্রবাসী পত্রিকাতে এটি প্রকাশিত হচ্ছে এবং 1910 খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হচ্ছে। এই গোরা কাকে উৎসর্গ করা হয়েছিল? না, কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা হয়েছিল এই গোরা উপন্যাসটি। ঠিক আছে, তো এটি তোমরা একটু খেয়াল রাখবে। পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ কাকে বলা হয়? 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে রাজেন্দ্রলাল মিত্র, তাকে জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ বলা হয়। সিভি রমন আমরা কি খেয়াল রাখবো? তিনি IACS অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, তো এখান থেকে 1930 খ্রিস্টাব্দে রামন এফেক্টের জন্য নোবেল পুরস্কার পাচ্ছে এবং এই রমন এফেক্ট কে ছিল? না, আলোক বিচ্ছুরণ সম্পর্কিত একটি গবেষণা ছিল রমন এফেক্ট। বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হচ্ছে কবে? আমরা সবাই জানি 1951 খ্রিস্টাব্দে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছেন। তো এই বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূম জেলাতে এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানে একটি নৈশ বিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন 1901 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, তমলুক ও কাঁথিতে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? তমলুক ও কাঁথিতে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। 14 নম্বর প্রশ্ন, তেভাগা আন্দোলনে চাষিরা উৎপন্ন ফসলের কত অংশ দাবি করে? 3 ভাগের 2 ভাগ অংশ দাবি করেছিল তেভাগারা। স্বাধীনতা পূর্ববর্তীকালে বাংলাতে 1946 খ্রিস্টাব্দে বাংলার কৃষকরা যে আন্দোলন করেছিল তা তেভাগা আন্দোলন নামে পরিচিত। এই তেভাগা আন্দোলনে কৃষকরা ফসলের 3 ভাগের 2 ভাগ অংশ দাবি করেছিল। পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, ভারতীয় কমিউনিস্ট পার্টি সর্বপ্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হচ্ছে তাশখণ্ডে। ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রথম রাশিয়ার তাশখণ্ডে 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে 1925 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের কানপুরে প্রতিষ্ঠিত হচ্ছে। পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করছে কে? উত্তর সরলা দেবী চৌধুরী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করছে 1903 খ্রিস্টাব্দে। লীলানাগ বা রায় তিনি 1923 খ্রিস্টাব্দে ঢাকাতে দীপালি সংঘ নামে একটি
নারী সংগঠন প্রতিষ্ঠা করছে এবং 1926 খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ নামে ছাত্রীদের প্রথম সংগঠন প্রতিষ্ঠিত করছেন এবং তিনি 1931 খ্রিস্টাব্দে জয়শ্রী নামে একটি পত্রিকা প্রকাশ করছেন এবং স্বাধীনতা আন্দোলনে 1930 খ্রিস্টাব্দের আইন অমান্য আন্দোলনে তিনি যোগদান করছেন। তো এগুলো আমরা খেয়াল রাখব। কল্পনা দত্ত, তিনিও আমাদের ভারতীয় স্বাধীনতা আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি অর্থাৎ মাস্টারদা সূর্য সেনের একজন অনুগামী ছিলেন এবং তিনি ডিনামাইট ষড়যন্ত্র নামে যে একটা ষড়যন্ত্র করা হয়েছিল বিপ্লবীদের বন্দি দশা থেকে মুক্ত করার উদ্দেশ্যে, তিনি সেই ডিনামাইট ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন বা তিনি পরিকল্পনা করেছিলেন। তো এগুলো আমরা খেয়াল রাখবো। অনেক সময় ডিনামাইট ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝায়, তো এই প্রশ্নটা 2 মার্কের জন্য আসে, তোমরা একটু দেখে রেখো 2 মার্কের প্রশ্নগুলো। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে কে পরিচিত? উত্তর হচ্ছে বীরসালিঙ্গম পান্তুলু দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় নারী শহীদ হলেন কে? ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ আমাদের অপশন অনুযায়ী প্রীতিলতা ওয়াদ্দেদার। মহাবিদ্রোহের প্রথম নারী শহীদ বলে তখন আমরা নেব ঝাঁসি রানী লক্ষ্মীবাই, কিন্তু স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ হিসেবে যদি প্রীতিলতা ওয়াদ্দেদার নাম থাকে, ঝাঁসি রানী যদি না থাকে অপশনে, তাহলে আমরা প্রীতিলতা ওয়াদ্দেদারটাই নেব। নেহেরু লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? নেহেরু লিয়াকত চুক্তি 1950 সালে স্বাক্ষরিত হয়েছিল। স্বাধীনতা পরবর্তীকালে যে ভারত বিভাজন হলো তাতে বহু হিন্দু এবং মুসলিমদের বিপর্যয়ের শিকার হতে হয়েছিল এবং সেই কারণে নেহেরু অর্থাৎ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু এবং লিয়াকত আলী তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি চুক্তি স্বাক্ষর করছে এবং চুক্তির মাধ্যমে বন্দি বা উদ্বাস্তু যে সমস্ত হিন্দু ও মুসলিমরা আছে তাদেরকে একটা নিশ্চয়তা দান করছে সম্পত্তির। 20 নম্বর প্রশ্ন, নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা কবে পাচ্ছে? 1963 খ্রিস্টাব্দে নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পাচ্ছে। বিভাগ খ, এখান থেকে টোটাল 16টা প্রশ্ন উত্তর দিতে হবে, প্রশ্ন থাকবে 20টা। কোন আইনে এদেশে শিক্ষার জন্য 1 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল? এর উত্তর আমরা সবাই জানি। 1813 খ্রিস্টাব্দে যে সনদ আইন পাশ করা হয়েছিল সেই সনদ আইনে ভারতীয় যে শিক্ষা সেই শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয় করার কথা ঘোষণা করা হচ্ছে এবং পরবর্তীকালে এই 1 লক্ষ টাকা কোন খাতে ব্যয় করা হবে সেটি নিয়ে একটু সমস্যা দেখা দিচ্ছে এবং একটি বিতর্ক তৈরি হচ্ছে যা পাশ্চাত্য এবং প্রাচ্য বিতর্ক নামে পরিচিত। এই বিতর্ককে কেন্দ্র করে 1823 খ্রিস্টাব্দে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হচ্ছে এবং শেষ পর্যন্ত এই জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি মেকলে, তিনি 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি মেকলে মিনিট পাশ করছে যেখানে ইংরেজি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হচ্ছে এবং বেন্টিঙ্ক 1835 খ্রিস্টাব্দের মার্চ মাসে এই মেকলে মিনিটকে গ্রহণ করছে, অর্থাৎ ইংরেজি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করছে। পরের প্রশ্ন, পাইকান জমি কি? পাইকান জমি হলো চুয়াড় বিদ্রোহের সময়কালে মেদিনীপুর এবং বাঁকুড়ার বিভিন্ন অংশে এই চুয়াড়রা বসবাস করত। তো কৃষিকাজ ও পশু শিকারের পাশাপাশি স্থানীয় জমিদারদের অধীনে পাইক এবং সৈনিকরা যারা কাজ করত তারা কিছু নিষ্কর জমি ভোগ করত। এই জমিকে বলা হচ্ছে পাইকান জমি। এই চুয়াড় বিদ্রোহ কবে হয়েছিল? প্রথম পর্যায়ে 1768-69 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় পর্যায়ে 1798-99 খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহ হচ্ছে এবং আমরা এর আগে দেখেছিলাম চুয়াড় বিদ্রোহের সময়কালে জঙ্গলমহল বা চুয়াড় বিদ্রোহের পরবর্তীকালে 1800 খ্রিস্টাব্দে জঙ্গলমহল বলে একটি স্বতন্ত্র এলাকা চুয়াড়দের জন্য নির্দিষ্ট করা হচ্ছে যেখানে ইংরেজ শাসনের অবসান ঘোষণা করা হচ্ছে। কোন বিদ্রোহের পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়? কোন বিদ্রোহের পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়েছিল। এই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ছিল প্রথম কৃষক বিদ্রোহ বাংলার, যে বিদ্রোহটি শুরু হয়েছিল 1763 খ্রিস্টাব্দে এবং বলা হয় 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এর ব্যাপ্তি। সন্ন্যাসী বিদ্রোহের বিভিন্ন নেতা বা নেত্রীদের নাম আমরা খেয়াল রাখবো, ভবানী পাঠক, দেবী চৌধুরানী এবং আরও অন্যান্যদের যে নাম সেই নামগুলো আমরা খেয়াল রাখবো।
পরের প্রশ্ন, গণবাণী পত্রিকার সম্পাদককে? গণবাণী পত্রিকার সম্পাদক হলেন মুজাফফর আহমেদ। ঠিক ভুল নির্ণয় করো। রাজা বা নবাবের দরবারের সঙ্গীতকে বলা হতো দরবারি সঙ্গীত। ঠিক। ডিরোজিও ছিলেন হেয়ার স্কুলের ছাত্র, এটা ঠিক নয়, এটা হচ্ছে ভুল। ডিরোজিও হেয়ার স্কুলের ছাত্র ছিলেন না। আমরা সবাই জানি ডিরোজিও ডেভিড ড্রামন্ড এর ধর্মতলা একাডেমির ছাত্র ছিলেন। নবগোপাল মিত্র আষাঢ় মেলা সৃষ্টি করেছিলেন, এটাও ভুল। নবগোপাল মিত্র হিন্দু মেলা বা চৈত্র মেলা সৃষ্টি করেছিলেন, চৈত্র মেলার সূচনা করেছিলেন, হিন্দু মেলারও সূচনা করেছিলেন, এটা 1867 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলা হচ্ছে, এটি ঠিক। কলকাতা বিশ্ববিদ্যালয় যেহেতু ইংরেজদের একটি তাবেদার শ্রেণী গড়ে তুলতে পেরেছিল, তো কলকাতা বিশ্ববিদ্যালয়কে এজন্য ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা। আমরা ক বিভাগ এবং খ বিভাগের স্তম্ভটি মিলিয়ে দিচ্ছি। হরিচাঁদ ঠাকুর, আমরা সবাই জানি নমশূদ্র আন্দোলন, বীরাষ্টমী ব্রত, সরলাদেবী চৌধুরানী। একা আন্দোলন 1921 খ্রিস্টাব্দে একা আন্দোলন হয়েছিল। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল 1927, যদিও এই সালটি আমরা 1928 নেব। বারদৌলি আন্দোলন হয়েছিল 1928 সালে। তো বারদৌলি আন্দোলনের সময় সর্দার বল্লভভাই প্যাটেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এটিও তোমরা একটু খেয়াল রেখো। 4 নাম্বার, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। দেশীয় রাজ্য জুনাগড়, নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর, বারাসাত বিদ্রোহের এলাকা এবং ডান্ডি। এই চারটি তোমরা ম্যাপ পয়েন্ট থেকে একটু দেখে নাও। আমরা ম্যাপ পয়েন্টিংয়ের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি, তোমাদের একটা ধারণা হয়ে যাবে। ব্যাখ্যা বিবৃতি 5 নাম্বার দাগে। 1 নম্বর বিবৃতি, প্রধানত ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয়েছিল। এখানে ব্যাখ্যার উত্তর হচ্ছে ব্যাখ্যা নাম্বার 1, একই ভাষাভাষী মানুষকে একই রাজ্যে রাখলে সংস্কৃতির বন্ধন এবং প্রশাসনিক কাজ দৃঢ় হয়, এটি ঠিক। বিবৃতি 2 নম্বর বিবৃতি, শাহজাহানকে প্রিন্স বিল্ডার্স বলা হচ্ছে কারণ তিনি স্থাপত্য নির্মাণে আগ্রহী ছিলেন, তো এই জন্য তাকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। বিবৃতি 3, 19 শতকে ছাপা বইগুলির চাহিদা বৃদ্ধি হয়, কারণ কি? কারণ এই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাখ্যা 2 নম্বরটাই আমার সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। 4 নম্বর প্রশ্ন, বিবৃতি, ছাত্ররা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করেছিল কেন? তো এখানে 3 নম্বর উত্তর হচ্ছে ছাত্ররা ব্রিটিশ শাসনের অঙ্গ হিসেবে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করেছিল। ব্রিটিশ শাসনের অঙ্গ হিসেবে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থাটাকে বর্জন করেছিল। বঙ্গভঙ্গ সময়কালে বা অসহযোগ আন্দোলনের সময়কালে এই ব্রিটিশ শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ করেছিল। মনোযোগ সহকারে আমাদের ক্লাসটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা এই ক্লাসগুলি থেকে অনেকটা শিখতে পারবে। তো ক্লাস যদি দেখে তোমরা নিজেরা ভাবো যে কিছুটা শিখতে পেরেছো, তাহলে আমাদের ক্লাসকে একটি লাইক দিয়ে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম ধরনের ভিডিও তোমরা আরও সহজে পেতে পারো।